স্বরচিত গল্প পাঠ করছি দীপক কুমার মজুমদার। অপেক্ষা। বেশ ছিলাম নিজের মতো। চাকরি আসা যাওয়া, বসের ঝাড় খাওয়া আর বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিয়ে একটু এনার্জি সংগ্রহ করে আবার পরের দিনের কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়া। মাস মাইনের প্রথম 10-12 দিন একদম রাজার মতো চলা। সকাল বিকেল সেই গানটা গুনগুন করত, মেজাজটা তো আসল রাজা। কিন্তু কাল হলো সেই শান্তিনিকেতনে এক বসন্ত উৎসবে উপস্থিত হয়ে দোল খেলা দেখতে যাওয়া। সুবিমল ও তমসার জেদাজেদিতে যেতে হয়েছিল। তারপর হঠাৎই সেখানে বসন্ত উৎসবে মেতে ওঠা নন্দিনীর আর চোখে দেখা আর আমার মনের মধ্যে প্রথম প্রেমের শিহরণ জাগিয়ে হাজার কল্পনার জালবোনা। তারপর অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া সেই প্রথম প্রেমের কাহিনী অনেকদিন মনের মধ্যে আলোড়ন ফেলে থাকলেও আস্তে আস্তে তার আবেশটা কেটে গেছে। প্রথম প্রেমের রোমাঞ্চ আজ আর নেই। সুবিমলদের সঙ্গে অনেক দিনই নানা বিষয়ে গল্পগুজব হলেও এ বিষয়ে আর কোনো কথা হয়নি। শ্যামলী, আমার পিস্তত বোন, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। হঠাৎই ফোন, কিরে দীপাঞ্জন দা, কেমন আছিস? আজকাল তো আসিসই না। সত্যি, আগে যাতায়াত ছিল, অনেক দিন যাওয়া হয়নি। হ্যাঁ রে, ঠিক বলেছিস। তা তুইও তো ফোন করিস না, আজ কি মনে করে? আগামী 3 তারিখ আমার মেয়ের অন্নপ্রাশন, তোকেই ভাত খাওয়াতে হবে, মনে রাখিস, ভুলে যাসনি কিন্তু। এ তো খুব ভালো কথা। তোর মেয়ে, তার আবার অন্নপ্রাশনের সময় হয়ে গেল? তুই কি আমাকে আগের মতো ভাবছিস? থাকলেই ভালো হতো। যাকগে, ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে রাখলাম, সকাল থেকে হাজির হব। ঠিক আছে, আজ রাখছি। সেই দায়িত্ব পালন করার জন্য ছোট বাচ্চার জন্য কিছু কিনতে হবে। যদিও একটা আংটি নিয়েছি, তাও একটা বড় শপিং মলে গিয়ে এ দোকান সে দোকান করছি, কিন্তু কিছুই ফাইনাল করতে পারছি না। একা একা এইসব শপিং মলে কোনো কিছু কেনা যে কি কঠিন কাজ, সেটা বেশ টের পাচ্ছি। বাচ্চাটাকে কি কিনে দেব সেটাই ঠিক করতে পারলাম না। এরপর আবার শ্যামলীর জন্য একটা শাড়ি কেনার ইচ্ছে আছে। 7-5 ভাবছি, হঠাৎ পিঠের ওপর এক মহিলার হাতের ধাক্কা খেয়ে ঘাড় ঘুরিয়ে স্তম্ভিত হয়ে কি বলবো ভাবছি, তখনই সেই তন্নি নিজেই বলে উঠল, কি, চমকে উঠলেন তো? আরও কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থাকার পর বললাম, তা একটু চমকে উঠেছি বই কি। চিনতে পেরেছেন? কোথায় দেখেছেন? কি নাম বলুন তো? এবার আর সময় নষ্ট না নিয়েই বলি, নন্দিনী। ভাগ্যিস, কি সৌভাগ্য আমার। তা বউয়ের জন্য শপিং হচ্ছে? কি নেবেন, শাড়ি? না, মানে আসল উদ্দেশ্য হলো বাচ্চা মেয়ে, এই 1 বছরের মধ্যে, তার মধ্যে তার জন্যই কিছু নেওয়া। কথাটা শেষ করার আগেই এক রাশ কল্পনা করে নিয়ে বলে উঠল, তাই? তা দিকে দেখছি না কেন? নাকি সারপ্রাইজ? কিভাবে যে জবাব দেব ভাবতে ভাবতেই আবার প্রশ্ন, কি এত ভাবছেন মশাই? না, ভাববো আবার কি, আপনার মেয়েকে আনেননি? একটু চুপ করে থেকে কথাটা এড়িয়ে গেল। চলুন, আপনি কি কিনছিলেন, আমি হেল্প করে দিচ্ছি। যাই হোক, নন্দিনীর সাহায্যে কিছু অনেকক্ষণ সময় নিয়ে কেনাকাটা হলো। থ্যাঙ্কস নন্দিনী, আপনি না থাকলে কি বিপদেই না পড়েছিলাম। তাহলে আমারও কিছু পাওনা হয়। চলুন, চা খাওয়া যাক। ও শিওর, মোস্ট ওয়েলকাম নন্দিনী ম্যাডাম। শুধু নন্দিনী? বেশ, তাই। চলুন। এরপর ফিশ ফ্রাই কেটে কামড় দিতে দিতে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে আর
হাজব্যান্ডের কথা বললেন না তো? এখনই? আপত্তি থাকলে থাক। না, না, আপত্তির কিছু নেই। তার আগে আপনার খবর বলুন। কেমন সংসার করছেন? সংসার? যা ভাবছেন তা কোনোটাই নয়। সেরকম আর হলো কই? আর শপিং? ওটা শ্যামলী, আমার পিসতুতো বোন আর তার মেয়েদের জন্যে। তারপর সবটাই বলার পর দেখলাম চোখ মুখ বেশ চকচক করে আনন্দের ভাব প্রকট হয়ে উঠল। সামনের চুলগুলোতে মুখের কিছুটা আড়াল হয়ে যাচ্ছিল, সেটা ঠিক করে বুকের কাপড়টা একটু সামলে নিয়ে আরও লাজুকভাবে নিজের ঠোঁটটা কামড়ে ধরল। দেখুন, আপনাকে নিয়ে কি ভাবছিলাম। তারপর নিজেই গল্প শুরু করলো। মেয়ে আজ আর আমার কাছে নেই, ওর বাবার কাছে গিয়েছে। মানে? সব মানে কি আর বোঝা যায় দীপাঞ্জন বাবু? আবার ওই বাবুটা কেন যোগ হলো? শুধু দীপাঞ্জন। তবে আসল ব্যাপারটা পরিষ্কার করুন। আমরা দুজনে আর একসঙ্গে থাকি না। আমারই এক বন্ধু বিদিশার সাথে লিভ টুগেদারে আছে। ডিভোর্সটা ফাইনাল হয়ে গেলে হয়তো বিয়ে করবে। খুব অল্প কথায় নিজের জীবনের বর্তমান ঘটনার কথা বলে কেমন যেন আনমনা হয়ে গেল। এই পরিস্থিতির পর আমার কি বলা উচিত বুঝতে না পেরে আমিও কিছুক্ষণ চুপ করে থাকলাম। এরপর নীরবতা ভঙ্গ করে বললাম, সরি, আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। না, 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 এ কি? আপনার কি দোষ? রোজ রোজ লুকোচুরি থেকে এই বেশ ভালো। কি বলেন? কাউকে তো মনের কথা বলতে হবে। আজ খুব হালকা মনে হচ্ছে নিজেকে। এই বলে টেবিলের ওপরে রাখা আমার হাতটা হঠাৎই চেপে ধরে বলে ওঠে, আপনাকে ভরসা করতে পারি তো? আমার বন্ধু হবেন তো? বলতে বলতে চোখ দুটো ছলছল করে উঠল। এত ভেঙে পড়ছেন কেন? সব ঠিক হয়ে যাবে। কি জানি। চলুন আজ যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেল। আপনার নাম্বারটা বলুন, পরে খোঁজ নেব। দুজনেই নাম্বার দেওয়া নেওয়া করে এদিনের মতো বাড়ি ফিরলাম। প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, বেশ ছিলাম, এখন সেই বেশ থাকাটা একটু অন্যরকম হয়ে গেছে। অনেক ভাবনা, মন উসখুস করা, কখনো আবার যদি দেখা হয়, কি কথা হবে, এইসব ৭-৫ চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সাহস করে একদিন সকালে ফোন করলাম। হ্যালো নন্দিনী, দীপাঞ্জন বলছি, বিরক্ত করলাম এত সকালে? সুপ্রভাত। এই ফোনের অপেক্ষাতেই তো এতদিন ছিলাম। ভুলে যাননি তাহলে? ভুলিনি, ভুলতে চেষ্টাও করিনি। তাই আজ বিকেলে দেখা করা যাবে? সেই জন্যই তো ফোন করলাম। বিকেল 6টায় সাউথ সিটিতে চলে এসো। সরি, আসুন। ঠিক আছে, ফোন রাখি। একটা কথা, ওই এসোটাই ঠিক। এই বলি ফোনটা কেটে দিল। আস্তে আস্তে আমাদের মেলামেশাটা বাড়তে থাকলো। আরও অন্তরঙ্গ হলাম। শনি রবিবারগুলো যেভাবে রোজ দুজনের মধ্যে দেখা না হলে মনটা খালি খালি লাগতো, ছটফট করতো। কোনোদিন সিনেমা, কোনোদিন শপিং মল, কোনোদিন পার্কে। আমাদের সময়টা নানা রকম গল্প গুজব করে নিত্য নতুনভাবে দিনগুলো কাটছে। অফিসের কাজে মন বসাতে পারছি না। ব্যাপারটা নিয়ে কলিগদেরও নজরে পড়েছে। এই নিয়ে অনেক ঠাট্টা ইয়ার্কিও করছে। সেগুলো আমিও উপভোগ করছি। এমনি করেই যাই যদি দিন যাক না। হঠাৎই নন্দিনীর দিক থেকে আগ্রহ যেন একটু কম মনে হলো। মাঝে মাঝেই কাজ আছে বলে আমাদের দেখা সাক্ষাৎ একটু কমে যাচ্ছে মনে হচ্ছে। হয়তো সত্যিই কোনো কারণ হবে, কিন্তু আমার তো সহে না যাতনা। ২-৩ সপ্তাহ দেখা হয়নি, যেন ২-৩ মাস, আরও অনেক অনেক দিন মনে হচ্ছে। ফোন করলাম, কি খবর নন্দিনী? এত ব্যস্ত হয়ে গেছো, সময়ই পাচ্ছ না। আজ বিকেলে একাডেমিতে এসো, সারপ্রাইজ আছে।
তারপর ফোনটা আমি কেটে দিলাম। একগোছা লাল গোলাপ নিয়ে গেছি, শুনেছি লাল গোলাপ দিয়েই নাকি প্রপোজ করতে হয়। একটু দেরি হলেও নন্দিনী এলো। ঘন নীল রঙের একটা বিষ্ণুপুরী সিল্ক শাড়ি, তার ওপর রবি ঠাকুরের নানা কবিতার কয়েকটা অগোছালো লাইনের ম্যানস্ক্রিপ্ট আলাদা মাত্রা এনে দিয়েছে। নন্দিনীর কনক চাপা রঙে আর ছিপছিপে শরীরে একদম আঁকড়ে ধরে আছে। আজ কি নতুনভাবে দেখছি। একটা বেঞ্চিতে, যেখানে আমরা প্রায়ই বসি, সেটাই এসে বসলো পাশে আমি। এই কথা সে কথার মাঝে আমিই বললাম, আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, একটু অন্যরকম। এরপর সাধারণত মেয়েদের চোখে মুখে একটু লাজুক ভাব প্রকট হয়ে ওঠে, কিন্তু কোনো পরিবর্তন না দেখে একটু অবাক হয়ে জানতে চাই, কি ব্যাপার, কিছু খবর আছে নাকি? কথাটা লুফে নিয়ে বলল, কি করে বুঝলে? আজ একটা খবর দেব তোমায়। জানো, আমাদের ডিভোর্সটা আলটিমেটলি হচ্ছে না। বিজন, আমার বর, নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে বিদিশাকে আমি তো চিনি, ওর স্বভাবটাই ওরকম। বেশি দিন কোনো কিছুতেই সুখী থাকতে পারে না। আজ দিন 10 হলো আমরা একসাথেই আছি, আর বিদিশার ব্যাপারটা ওর একদম চুকে বুকে গেছে। বিজন আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এক নাগাড়ে এতগুলো কথা শুনে স্থবিরের মতো হয়ে গেলাম। কি উত্তর দেব? কানের কাছে যেন ঝনঝন আওয়াজ হচ্ছে, আর একাধিক মানুষের রক্ত হাসি শোনা যাচ্ছে। এরপর কিছু একটা বলে উঠে দাঁড়িয়ে নন্দিনী যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার কানে কোনোটাই পৌঁছচ্ছে না। অনেক প্রেম অব্যক্তই থেকে যায়, অনেক ব্যথা পুনরুদ্ধার করা যায় না। লাল গোলাপের গোছা হাতেই থেকে গেল। অপেক্ষা করতেই থাকলাম। দেওয়ার সময় সুযোগ কোনোটাই হলো না। নন্দিনী হঠাৎ কখন চলে গেল বুঝতেও পারিনি। এরপর যখন আর এগোনো সম্ভব নয়, আমার কাহিনীও আর এগোলো না।